ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক, এক সময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে, বাকিতে 43 লাখ নাই। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সে ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাও তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতটুকু সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT নিউ মারিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পূর্ণ করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে
আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সবাই এই চুক্তিটার বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম। জামাত এবং বিএনপির যে কোয়ালিশন গভর্নমেন্ট করে তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী যে কাজগুলো করেছে, তো কাজেই এই যে এখন যে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে, এটা শুধু ক্ষমতার দ্বন্দ্ব, কে কাকে টাক্কা মেরে ক্ষমতায় যাবে। আর একটা হতে পারে এরা দুজনকে সামনে দিয়ে ইউনূস মজা লুটার চেষ্টা করছে। ইউনূস ভাবছে এই দুজনের মধ্যে সংঘর্ষ হলে বা মুখোমুখি হলে ইলেকশনটা জমবে, মানুষের আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করবে এই ইলেকশনটাকে। এরা যে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, এদের কোনো রাইট নাই এই ধরনের নির্বাচন করা, সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য এটা পাতানো খেলাও হতে পারে। তো এই ব্যাপারে আফিফা নিশ্চয়ই আলো আবার জয়েন। ওকে, নিশ্চয়ই থাকেন নবী ভাই আমাদের সঙ্গে। রুমা, আপনি কিভাবে দেখেন জামাতের এই শক্তি? তারা গত 2-4 দিন ধরে মানে ওয়াশিংটন একটা রিপোর্ট হওয়ার পরে, ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে তাদের শক্তি কি আরো বৃদ্ধি পেল কিনা, তারা আরো যুদ্ধংদেহী হলো কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথমত যে আসলে এই নির্বাচন নিয়ে আমার ন্যূনতম আগ্রহ নাই। নবী ভাই লাস্টে যে বাক্যটা আসলে বলেছেন ওটাই সত্য, যে আপনি দেশের অর্ধেক মানুষের বেশি সংখ্যক জনসংখ্যাকে বাদ দিয়ে আপনি একটা নির্বাচনের নামে একটা প্রহসনের সূচনা করতে যাচ্ছেন, এবং নির্বাচন ও তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে, এটা নিশ্চিত হওয়ার পর থেকে কিন্তু আন্তর্জাতিক মহলও এই নির্বাচনকে নিয়ে অলরেডি প্রশ্ন তুলেছে। আর এখন যেটা করছে সেটা মানে এই মুহূর্তে নির্বাচনের মাঠে যারা আছে তারা হচ্ছে 71-এর পরাজিত শক্তি। আপনি হয়তো বিএনপি নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে বিএনপিতে অনেক ফ্রিডম ফাইটার আছেন, তো তাদের কি অবস্থা আমরা সেটা ফজলুর রহমানের তাকে যে সাময়িক বহিষ্কার করা হলো সেটা থেকে আমরা দেখেছি। অথবা আপনি যদি বলেন যে সেই জিয়া রহমানের শাহ আজিজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে এই যে বিএনপির জামাতের সাথে ক্ষমতা শেয়ার করা, তাই না? তো সেখান থেকে তো স্পষ্ট যে তারা আসলে একে অপরের পরিপূরক। এখন যেহেতু ভোটের মাঠে বা বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান দলটি অনুপস্থিত, সেই কারণে এখন নিজেরা যেটা নবী ভাই বলছিলেন, যেটা অভিনয় হতে পারে জাস্ট নির্বাচনটাকে ইন্টারেস্টিং করার জন্য, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য একজন আরেকজনের বিরুদ্ধে যে কাদা ছোড়াছুড়ি করছে সেটা স্পষ্ট। আর একটা ব্যাপার অ্যাড করি, আপনি আমি লিঙ্কগুলো পড়ছিলাম আর কি, নিউজগুলো পড়ছিলাম যে তারা আসলে কি নিয়ে এই অভিনয়টা করছে। যেমন জামাত বলছে যে দুর্নীতি করেছে, দুর্নীতিতে ফার্স্ট হয়েছে বিএনপি, সেই প্রসঙ্গ তুলেছে, তো তখন তারাও ক্ষমতায় ছিল। এবং আমরা আবার বিএনপি বলছে যে দুর্নীতি করে নাই বলেই, আমি দেখলাম তারেক রহমানের একটা বক্তব্য যে উনি বলছেন এক জায়গায় যে সবচেয়ে কম দুর্নীতি নাকি হয়েছে বিএনপির সময়। তো আমরা জানি 2001, 2, 3, 4, 5 এই 5টা বছর বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একদম টিআইবির সেই তথ্যপত্র সহ তারা সেটা মানে
তাদের সেই রিপোর্টে এটা এসেছে। এবং 2005 যখন বিএনপি শেষ সময়, সে বছরও 159টা দেশের মধ্যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, ফার্স্ট হয়। এবং দেখেন ঠিক 5-6 সাল আসতো, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। 7-8 2009-এ আওয়ামী লীগ যখন ক্ষমতা মোটামুটি বছর পুরো করে ফেলেছে, তখন যে রিপোর্টটা এসেছে সেখানে কিন্তু 13তম। মানে দেখেন বিএনপির হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পরেই কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে জামাতি বা নিজেদেরকে বাইরে রাখে কিভাবে, কারণ তারাও কিন্তু সেই সময় একই সাথে ক্ষমতায় ছিল। তো তারপর পরবর্তীতে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে যদি দেখেন বা জুলাই আগস্টের ষড়যন্ত্রের পিছনেও কিন্তু দুইজন ভাইয়ে ভাইয়ে, এবং আমরা বিএনপি নেতৃত্বের কাছ থেকেও কিন্তু একাধিকবার শুনেছি যে বিএনপি জামাত হচ্ছে ভাই ভাই। তো ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হতে পারে, ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটিও হতে পারে, মুখ দেখা দেখি দুদিনের জন্য বন্ধ হতে পারে, কিন্তু সম্পর্ক কিন্তু বিচ্ছেদ ঘটার কোনো সুযোগ নাই, রক্তের বন্ধন বলে যে বিষয়টা আর কি। তো ওরকম, সো এটা নির্বাচনটাকে জাস্ট ইন্টারেস্টিং করার জন্য এরা এটা করছে। এই যে আপনি ইন্টারেস্টিং বললেন, আমি একটা প্রশ্ন করেছিলাম তাদের শক্তির উৎসটা আসলে কোথায়। আর এইটা শুধু খালি নির্বাচন ইন্টারেস্টিং করার জন্য কি? আমরা নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে জামাতের বক্তব্য অনেক শুনেছি, মানে একে অন্যের বিরুদ্ধে বলছেন, কিন্তু আজকের বক্তব্য আপনি দেখবেন যে এই যে ডানা ছিঁড়ে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, হাত কেটে ফেলবো। হাত, ডানা মানেই তো হাত, সোজা বাংলায় যদি আমরা বলি। এই যে একটা মনোভাব, তাদের একটা কি বলে ভয়ের যে একটা তৈরি করা, পরিবেশ তৈরি করা, এখনই এর শক্তির উৎস কি? জামাত তো আসলে তাই, জামাত কি তাই নয়? এতদিন রক ছিঁড়ে ফেলতো, পায়ের রক কেটে ফেলতো, যখন জামাত রাষ্ট্র ক্ষমতার ধারে কাছেও ছিল না তখনই তো সবার রক কেটে দিত। আর এখন আপনার 1 বছরের বেশি হয়ে গেছে, 17 মাস ধরে তারা রাষ্ট্র ক্ষমতা আনুষ্ঠানিকভাবেই তারা ভোগ করছে এবং তারা ক্ষমতার একটা অংশ। কাজে এখন তো আপনার ডানা কাটবে, হাত কাটবে, পা কাটবে, গলা কেটে দিবে। যে গলা কেটে দেওয়ার কথা বলে নাই, এটাই তো বলবো যে না, একটু ধৈর্য এখন পর্যন্ত ধারণ করতে পেরেছে। বুকের ভেতরে 71-এ কি ঘটেছে, 30 লক্ষ শহীদ যে হলেন বাংলাদেশিরা, তার পেছনে জামাতের সর্বপ্রধান ভূমিকা ছিল না? এবং আমাদের বুদ্ধিজীবী হত্যার সাথে একদম অঙ্গাঙ্গি ভাবে, বা প্ল্যানারটা কারা? এই হত্যাকাণ্ডের প্ল্যানার শুধু তো হত্যা না, ধর্ষণের প্ল্যানারও তো তারা, ধর্ষক তারা, ধর্ষণের প্ল্যানারও তারা। কাজেই তারা বরং মানে আমি বলবো যে ডানা কেটে কথাটা বলছে একটু সফিস্টিকেটেড ওয়েতে আর কি বলছে। মূলত তারা তো আসলে মানে খুন ছাড়া, হত্যা ছাড়া এর বাইরে আর কোনো রাজনীতি জানে। আমরা শৈশবে তো দেখেছি, শুনেছি, বা শৈশবে পত্রিকায় পড়তাম, আমরা জামাত মানে হচ্ছে একটা ভয়ঙ্কর ভীতিকর একটা পরিস্থিতি, যেটা পরবর্তীতে বিএনপির মধ্যেও দেখেছি, বিএনপিও ওই পর্যায়ে চলে গিয়েছিল। একেবারেই সঙ্গে রাখুন। আমি যদি একটু আবার নইবের কাছে আসি, নই ভাই, আপনি জামাতের গল্পটা বলছিলেন, এই জামাত এবং রুমা বলছিলেন যে এটা একদম লোক দেখানো, মানে নিজেদের মধ্যে একটু তর্কাতর্কি, ঝগড়া করা এবং হাসির একটা খোরাক তৈরি করা হয়তোবা। কিন্তু আজকে তারেক রহমানের আগে বক্তব্য, যে কয়েকটা বক্তব্য দিয়েছেন তিনি, সিলেট থেকে শুরু করেছিলেন। সিলেটে তিনি বক্তব্য দিয়েছিলেন যে একটা দল বেহেশতের টিকিট বিক্রি করতেছে, তোর মঞ্চে একজনকে তিনি অডিয়েন্স থেকে তুলে নিয়েছিলেন, সমাবেশস্থল থেকে সামনে থেকে তুলে নিয়ে ওনাকে বলছিলেন যে আপনি বলুন, উনি হজ করে আসছেন, হজ, যে ইয়ের মালিককে, বেহেশতের মালিককে, দুজকের মালিক, কি সব নানা কথা জিজ্ঞেস করে বলছিলেন। তারপরে তারেক রহমান বলছিলেন, শুনলেন তো, সবকিছুর মালিক আল্লাহ, এই চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুর মালিক আল্লাহ, তো বেহেশতের টিকিট তারা কে দিবে? কিন্তু দলের নাম নেন নাই, জামাতের নাম নেই। আজকে পর্যন্ত জামাতের নাম বিএনপি যেমন নেয় নাই, বিএনপির নাম জামাত নেয় নাই, কিন্তু আজকে পরিষ্কার একটা বোঝা গেল, তারেক রহমান যখন বললেন ময়মনসিংহের সমাবেশে যে তারা কেন তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো না, এই প্রশ্ন তোলার পরে ইনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, আর অনেক বিষয় উন্নয়নের কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, চিটাঙ্গে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তো আপনার কাছে বিএনপির এই বক্তব্য কি লোক দেখানো মনে হচ্ছে, নাকি আসলে কিছুটা মানুষকে আশ্বস্ত করা কিংবা আবার কামব্যাক করার জন্য যা যা করা সেরকম কিছু কিনা, নাকি এই দুই পক্ষেরই একই চরিত্র? এক মিনিট ভাই, ওকে, ডান।
ডান, প্লিজ প্লিজ। তো বিএনপি জামাত যা করছে ইলেকশন উপলক্ষে, এটা এক্সপেক্টেড এই জন্য, তাদের ইতিহাস তো তাই বলে। ইতিহাস কি বলে? সন্ত্রাস, প্রতারণা, মিথ্যাচার, এগুলি তো বিএনপি জামাতের রাজনীতির বাংলাদেশে গত 50 বছরে। এছাড়া তো জামাতের ভূমিকা আমরা জানি 71-এর সময়। তো কাজেই তারা জানে, আরিফা উল্লেখ করেছে, আমিও আগে উল্লেখ করেছি, যে আওয়ামী লীগ হলো বাংলাদেশের এখন বিভিন্ন সার্ভে, আজকে সকালে একটা টকশোতে সার্ভেতে দেখলাম যে এখন আওয়ামী লীগের গত 3-4 বছরের সমর্থক ছিল 50-র মতো। এই কি বলে বিএনপি, জামাত এবং শিবির এবং ইউনূসের কুশাসনের জন্য গত 16 মাসে এই সমর্থন বেড়ে এখন 70 to 80%। তো একটা ইলেকশনে যদি একটা দেশের 80% বা 70% বা 50% ভোটারও যদি তাদেরকে অ্যালাউ করতে না দেওয়া হয়, সেই নির্বাচন হাস্যকর হবে, সেটা বাংলাদেশবাসী জানে, বিশ্ববাসী জানে। কিন্তু ভূ রাজনৈতিকের কারণে কিছু কিছু বৃহৎ শক্তির দেশীয় স্বার্থের জন্য তারা সেটার বিরোধিতা করছে না, তারা একদম সাইলেন্ট। যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আমেরিকা সমর্থন করতেছে, এটা ইউরোপিয়ান কান্ট্রি সমর্থন করে, এটা কি বলে ইউনাইটেড নেশন সমর্থন করে। তারা এখন যে সার্ভিসটা দিচ্ছে লিপ সার্ভিস, মুখেই মাঝে মধ্যে বলে যে না, কি বলে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের ব্যাখ্যা কি? জামাত, শিবির, ইউনূস এর কাছে ব্যাখ্যা যে ম্যাক্সিমাম লোকে ভোট দিলেই হলো। একটা বৃহৎ রাজনৈতিক দলকে ইলেকশনে যোগ দিতে দেওয়া হবে না, তথাকথিত আইন করে ইলেকশন থেকে বাইরে রাখা হবে, এটাকে তারা কি বলে এক্সক্লুসিভ নির্বাচন মনে করে না। তো কাজেই বাংলাদেশ নিয়ে ভূ রাজনৈতিক কারণে খেলা হচ্ছে। বিশ্বের যে সমস্ত শক্তিশালী দেশ তারা খেলা করতেছে, তারা ইউনূসকে, বিএনপিকে, জামাত শিবিরকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করছে। তাদের কাছে আদর্শ বলতে কিছু নাই। আমেরিকা বলে যে আমেরিকার পলিসি জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম। তো জামাতকে এই আমেরিকান আগের অ্যাডমিনিস্ট্রেশন বলছে এটা সন্ত্রাসী দল। কিছুদিন আগে রিপাবলিকান পার্টির যে থিঙ্ক ট্যাঙ্কের যে সিনিয়র সদস্য মাইকেল, সে বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের উচিত হবে না বাইডেনের পলিসি বাংলাদেশে ফলো করা। এটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হি মেড। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট স্টেটমেন্ট সে মেড করেছে, জামাত একটা সন্ত্রাসী দল, জামাতকে কি বলে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উচিত হবে সন্ত্রাসী দল হিসাবে ডিক্লেয়ার করা। এই পলিসির এগুলা নিয়ে আলোচনা হওয়া সত্ত্বেও আমি আগে উল্লেখ করেছি ওয়াশিংটন পোস্টে খবরে বেরিয়েছে যে আমেরিকা চাচ্ছে জামাতকে ক্ষমতায় আনা। তো কাজেই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তার কারণ হলো আমরা হয়ে গেছি একটা বিশ্ব রাজনীতির ব্যাটল গ্রাউন্ড। সেখানে চায়নার ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট রয়েছে, আমেরিকার ইন্টারেস্ট রয়েছে, ইংল্যান্ডের কথাই বলেন, আমি তো আমেরিকার কথা বললাম। ইংল্যান্ডের 5-6 জন পার্লামেন্ট মেম্বার ওই দিন স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগ ইলেকশনে আনতে হবে, এবং সরকারের মনোভাব অনেকটা তাই। কিন্তু কয়েকদিন আগে কি করলো ব্রিটিশ অ্যাম্বাসেডর সারা কুক, সে ভারতে গিয়েছিল পাকিস্তানের পক্ষে, ইউনূস সরকারের পক্ষে দালালি করার জন্য। ইন্ডিয়া ওয়াজ সো ডিসগাস্টেড যে তার সাথে কোন সরকারি অফিসার, তার প্রোটোকলে যারা পড়ে তারাও কেউ দেখা করে নাই। তো এই যে কন্ট্রাডিকশন, এইখানে আমেরিকা বলতেছে যে জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, অথচ তারা জামাতকে সমর্থন করে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং ব্রিটিশ সরকার ইউনূস যখন আসলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখাও করে নাই, অথচ সেই সরকারের অ্যাম্বাসেডর সে ভারতে গিয়েছে দালালি করতে পাকিস্তানের পক্ষে, ইউনূস সরকারের পক্ষে। তো এই সমস্ত ছোটখাটো ঘটনা যদি আমরা একসাথে বিবেচনা করি, বাংলাদেশ হ্যাজ বিকাম এ ব্যানানা রিপাবলিক। আমরা আন্তর্জাতিক
কোল্ড ওয়ারের মতোই অবস্থায় আমরা হয়েছি ব্যাটল গ্রাউন্ড। তো বাংলাদেশে কি ঘটবে বলা মুশকিল। এই যে আমরা যতক্ষণ আলোচনা করছিলাম যে বিএনপি জামাতের যে এই ইলেকশনের আগে যে এই ঝগড়াঝাটি, আমার কাছে মনে হয় পাতানো খেলা। এরা একসাথে ক্ষমতায় গিয়েছিল, আবার এই জামাতের প্রেসিডেন্ট বলেছে অলরেডি যে আমরা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করব। এবং এই যে তারেক জিয়া ফর দ্য টাইম বিং ইলেকশনের আগে চুপচাপ, ইলেকশনে যদি সে জিতে, সে তো অলরেডি এমওইউ সাইন করেছে ইউনুসের সাথে। ইউনুস প্রতারণা করে 8.5 কোটি টাকা খরচ করে যে সরকারি কাজে ইংল্যান্ডে গিয়ে আসলে তারেক জিয়ার সাথে দেখা করে চুক্তি করলো। চুক্তিতে কি আছে যে নির্বাচনে তারেক জিয়া বা বিএনপি জয়ী হবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে এবং জামাতের যে প্রেসিডেন্ট সে হবে ডেপুটি প্রাইম মিনিস্টার, আর ইউনুস হবে প্রধানমন্ত্রী। এটা তারা চুক্তি সাইন করেছে। তারপরে আরেকটা জিনিস লিক হয়েছে হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, যেটা ইন্ডিয়া, আমেরিকা, ব্রিটিশ এরা ইগনোর করতেছে, ইউরোপিয়ান কান্ট্রি ইগনোর করতেছে। ওই এমওইউ এর সাথে আরেকটা চুক্তি তারেক জিয়া ইউনুসের হাতে ধরিয়ে দিয়ে, সেখানে কি 15 জন আওয়ামী লীগ লিডার, শেখ হাসিনা সহ, শেখ রেহানা সহ 15 জন আওয়ামী লীগের লিস্ট দিয়েছে যে এদেরকে কি বলে ক্যাঙ্গারি কোর্টে বিচার করে ফাঁসি দিতে হবে। তো দিস ইজ এ ডেঞ্জারাস। এটা যদি অসত্য হয়ে থাকে তাহলে বিএনপি কেন এটা আজ পর্যন্ত অ্যাজ অফ টুডে এটা কেন তারা ডিনাই করেন যে না এই ধরনের কোনো চুক্তি হয় না? এইটা লিক হওয়ার পরে আজ পর্যন্ত আমি এর বিরুদ্ধে বিএনপির কোনো পজিশন শুনতে পাই না। তো আমি যেটা বলেছিলাম আমার আগের সেগমেন্টে, যে আমার দৃষ্টিতে, আমার জাজমেন্টে বিএনপি এবং জামাতের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নাই। তারা বিএনপি একটা কি বলে মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল হলেও তাদের যে অ্যাক্টিভিটি সেই কি বলে সেগুলো সন্ত্রাসের সাথে সমর্থক। এই 21 অগাস্টে যে গ্রেনেড হামলা করে যে 21 জন লোককে হত্যা করা হলো, শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছিল, সেই আসামে সেই কেসের কনভিক্টেড আসামি তারেক জিয়া। 10টা অস্ত্র যে জামাত মন্ত্রীর সহযোগিতা যখন ভারত বিরোধী ওই সন্ত্রাসীদের হাতে পাঠানো হচ্ছিল, সেই মামলায় তারেক জিয়া কনভিক্টেড। তো আর কি প্রমাণ আছে? শেখ হাসিনাকে হত্যা করার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। একটা গণতন্ত্রে বিশ্বাসী কোন রাষ্ট্র দল এই কাজ করতে পারে না যেটা বিএনপি করেছে। আর জামাত যে সন্ত্রাসীরা তো আমরা জানি 71-এ দেখেছি, তার পরবর্তী দেখেছি। তো কাজেই এই যে পাতানো খেলা, এই জন্য আমি বলতেছি যে বিএনপি জামাতের এই ঝগড়াটা, তার কারণ হলো জামাতের এক নেতা বলেছে যে ইলেকশনটাকে পার্টিসিপেটরি করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য পোলিং বুথের কাছে মেলার আয়োজন করা হবে, গান বাজনার আয়োজন করা হবে, এবং অলরেডি টেন্ডার আহ্বান করা হয়েছে যে ওই বুথের কাছে কারা কারা এখানে মেলার আয়োজন করতে চায়। তো এগুলোর উদ্দেশ্যটা কি, যে মানুষ তো কারণ 60% লোক তো ভোটে পার্টিসিপেট করছে না, আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগের সদস্য, তাহলে বাকিরা যদি না আসে তাহলে তো এটা হাস্যকর ব্যাপার হবে। সেই জন্য তারা দুটো, এই ইউনুস সরকার, জামাত, বিএনপি, এরা তারা গোপনে দুটি ব্যবস্থা অলরেডি করে রেখেছে। একটা হলো বিশেষ করে জামাত, তারা ইলেকশন রিগিং করবে। 10% ভোটও যদি হয় তারা বলবে যে 60-70% ভোট পড়েছে, কারণ জামাত ক্ষমতায় অফিসিয়ালি না বসে তারা ক্ষমতায়, তারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেই কি বলে থানা পরিষদ, ডিস্ট্রিক্ট পরিষদ, সেক্রেটারি পর্যন্ত সব জায়গায় জামাতের লোকরা বসে আছে ইলেকশন রিগিং করার জন্য। তারপরে এই আজ পর্যন্ত আমাদের এই ডিসকাশনে এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করি নাই সেটা হলো সেনাবাহিনীর ভূমিকা।
সেটা নিয়ে আলোচনা করতে গেলে তো আরেকটা দিন লেগে যাবে। যে সেনাবাহিনী একটা বৈধ সরকারকে রক্ষা না করে তারা 3 অগস্টে সিদ্ধান্ত নিয়েছিল তারা শেখ হাসিনা নির্বাচিত বৈধ শাসনতান্ত্রিক সরকারকে রক্ষা করবে না, তারা জনগণের বিপক্ষে যাবে না। জনগণ কারা ছিল? এখন তো আমরা দেখতেছি সন্ত্রাসী, দেশি বিদেশি ষড়যন্ত্র, এবং সেটা টাকার বিনিময়ে, জাস্ট অন্য কিছু না। মানে $200 মিলিয়ন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য 16 বছরে খরচ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে বলেছে 1 বছরেই আমেরিকার একটা এজেন্সি থেকে, ইউএসএইড থেকে $27 মিলিয়ন, $29 মিলিয়ন ডাইরেক্টলি বাংলাদেশে গেছে, আর $21 মিলিয়ন ইন্ডিয়ার মাধ্যমে গেছে। অর্থাৎ আমেরিকার একটা এজেন্সি থেকেই $50 মিলিয়ন খরচ হয়েছে 1 বছরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। এছাড়া তো আমরা তো এখন জানি আরো 2টো এজেন্সি আমেরিকার কাজ করেছে, একটা হলো IRI আর একটা হলো ডিপ স্টেট। তো এই এদের সমস্ত টাকাগুলো যদি আপনি কম্বাইন করেন 15 বছরে, মোর দেন $200 মিলিয়ন। এই টাকাগুলো কি আকাশে গিয়েছে না পানিতে গিয়েছে? এগুলো বাংলাদেশের সন্ত্রাসীদের পকেটে গিয়েছে, টোকাইদের পকেটে গিয়েছে। এই স্টুডেন্ট যাদের টিউশন করে চলতে হইতো, খাবার পয়সা ছিল না, যারা জুতা কিনতে পারতো না, স্যান্ডেল পরতো, তাদের পকেটে গিয়েছে। তারা ক্ষমতায় গিয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারপরে বাংলাদেশের তথাকথিত প্রোগ্রেসিভ, তারাও এই টাকার ভাগ পেয়েছে, আর সবচেয়ে বেশি ভাগ পেয়েছে এবং ইফেক্টিভলি এই একটা বৈধ সরকারকে উৎখাত করতে সাহায্য করেছে, সেটা হলো সেনাবাহিনী। তো কাজেই এই সমস্ত যদি আমরা কম্বাইন করি, তাহলে এই ইলেকশনে অবৈধ সরকারের অবৈধ ইলেকশন, এইটা সেনাবাহিনী, আজকেই দেখলাম সেনা প্রধান সারা বাংলাদেশ ট্যুর করতেছে, এখন সে খুলনাতে আছে। ইলেকশনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছে। কিসের ইলেকশন? অবৈধ সরকারের অবৈধ ইলেকশন। এবং এইখানে যদি সেই সনদ পাস হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এটা সেনাবাহিনী বোঝে না। এইখানে সেনাবাহিনী আবার বিশ্বাসঘাতকতা করেছে। 3 অগস্টে, 4 অগস্টে, 5 অগস্টে করেছিল। গত 16 মাস তারা দায়িত্ব পালন করে না, বিশ্বাসঘাতকতা করেছে। শেষ বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশের কনস্টিটিউশনে, বাংলাদেশের 30 লক্ষ শহীদের সেই যে সম্মান, সেইখানে সেনাবাহিনী শেষ পেরেক ঠুকতেছে এই অবৈধ ইলেকশনকে বৈধ করার কাজে তারা এনগেজ হয়েছে। ধন্যবাদ। একেবারে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। তারেক রহমান শুধু ইয়ে নিয়ে কথা বলেন নাই, এই যে জামাতের বিরুদ্ধে শুধু যে দুর্নীতি এবং তারা সরকারে ছিল তারা প্রত্যাগ করেনি কেন সেটা বলেন। তিনি বলেছেন 71-এর মতো ঐক্যবদ্ধ থাকুন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়ী করতে 71-এর মতো ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান তারেক। 71 সালে যুদ্ধ হয়েছিল, তরুণ যুবক যারা, তারা আপনারা বইয়ের পাতায় পড়েছেন, মুরব্বী যারা আছেন, আমাদের বয়সী যারা আছেন, তারা দেখেছেন, জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল। পরবর্তী 24 সালের 5 আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষ। সেই 71 সালের যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি, কে মানুষ, কে সমতলের মানুষ, কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালে যুদ্ধে সবাই একসাথে যুদ্ধ করেছে। 12 তারিখেও তিনি বলছেন একসাথে একটা যুদ্ধ করার জন্য নির্বাচন দিন। তো এই যে গত কয়েকদিন ধরে তিনি 71 নিয়ে কথা বলছিলেন যে একটি দল 71-এর বিরোধিতা করেছিল, তারাই এখন নিজেদেরকে ইয়ে করতেছে। মির্জা ফখরুল গতকালকে বলেছেন যা তাদেরকে সবাই চিনে, 71-এ তাদের আপনার প্রশ্ন আমি বুঝেছি। আমার এটার ব্যাপারে মন্তব্য করার ইচ্ছা ছিল, ভুলে গেছি, আপনি স্মরণ করে দিয়ে ধন্যবাদ দিচ্ছি আপনাকে। ইংরেজিতে একটা কথা আছে, এটার একটাই জবাব, হিপোক্রেসি। এই 16টা মাস তারেক জিয়া কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তার দল কি করেছে 16 মাসে? এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে সমর্থন করেছে। এই বঙ্গবন্ধুর বাড়ি তারেক জিয়ার নামে স্লোগান দিয়ে 32 নম্বর ভাঙ্গা হয়েছে। এই 32 নম্বর ভাঙ্গার জন্য তার দলের একজন উদীয়মান নেতা, ঢাকা শহরের মধ্যে মেয়র, সে
বুলডোজার পাঠিয়েছে, স্লোগান দিয়েছে যে তারেক জিয়া তোমার কথা আমরা রেখেছি, আমরা 32 নম্বর ভেঙেছি। উনি তখন কোথায় ছিলেন? 16 বছরে যে প্রতিটা দিন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে, তার অ্যাবসেন্সে তার 4-5 জন নেতা, ইনক্লুডিং ফখরুল, কি বলেছে তারা? একবার বলে যে এই যে আওয়ামী লীগকে যে নিষেধ করা হয়েছে এটা আমরা মানি না। তারপরে এই 6 মাস আগে এক সাংবাদিক সম্মেলনে সালাউদ্দিন, তাদের আরেক নেতা, সে বলেছে আমরা বিএনপি আওয়ামী লীগকে বন্ধ করার জন্য 6 মাস আগে লিখিত প্রস্তাব দিয়েছে। ওটা হিপোক্রেসি। আজকে তারেক জিয়া মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে সে জামাতের সাথে কিভাবে কোয়ালিশন করে হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল, দেশ শাসন করেছিল? তো এগুলো ইলেকশনের জেতার জন্য এখন যখন দেখছে যে জামাতে, তারা ভেবেছিল, বিএনপি ভেবেছিল যে শেখ হাসিনার পতন মানে তারা ক্ষমতায় যাওয়া। তাদের নেতা কর্মীরা এমন ভাব দেখিয়েছিল যে অলরেডি তারা ক্ষমতায়। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, নেতা কর্মীদের বিরুদ্ধে, তারপরে সাংবাদিক, সংবাদপত্র, এগুলোর বিরুদ্ধে যে সমস্ত অত্যাচার হয়েছে, সবগুলো জামাত যেমন করেছে তার সাথে বেশি করেছে বিএনপির নেতা কর্মীরা। এদেরকে তো তারেক জিয়া কন্ট্রোল করতে পারে নাই, করে নাই। এবং এইরকম স্পষ্ট যে বক্তব্য আপনি যেটা পড়ে শোনালেন, ইলেকশনের 2 সপ্তাহ আগে কেন উনি দিচ্ছেন? আগে মনে ছিল না 21শে আগস্টে যখন একটা গণতান্ত্রিক, যেখানে সরকার রাজনৈতিক একজন দলের নেতা যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতেছিল, সেখানে 21শে আগস্ট গ্রেনেড ছোড়া হয়েছিল শেখ হাসিনার হত্যার জন্য। আমি তো আমেরিকায় বাস করি, রুমা আমেরিকায় বাস করে। এখানে 2টো দল, রিপাবলিকান, ডেমোক্রেট। ক্যান ইউ ইমাজিন যে রিপাবলিকান বা ডেমোক্রেটের কোন এক জনসভায় জাতীয় নেতার প্রেজেন্সে আরেক দল সেখানে গ্রেনেড ছুড়ে হত্যা করার চেষ্টা করবে? আমেরিকায় এটা কল্পনা করা যায় না। ব্রিটেনেও তাই 2টো দল, কি বলে, লেবার অ্যান্ড আরেকটা পার্টি, তারা যদি পরস্পর কাউকে একদম গ্রেনেড ছুড়ে হত্যা করার চেষ্টা করে, সেটার কি পরিণত হবে? বাংলাদেশে এই ঘটনা ঘটেছে এবং যারা ঘটিয়েছে তারা এখন বলে মুক্তিযুদ্ধের কথা। এটা একটা হাস্যকর। মুক্তিযুদ্ধের দলই যদি বিএনপি হতো, তাহলে শাহজিউর রহমান সিনিয়র লিডার হয় কেমনে? মশিউর রহমান সিনিয়র লিডার কেমনে করে হয়? কিভাবে বগুড়ার আলিম, যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে বগুড়ার স্কয়ারে ঝুলিয়ে রেখেছিল, তাকে কিভাবে মন্ত্রী করা হয়? এই ইতিহাস তো ইয়াং জেনারেশন ভুলে গেছে, আমি তো বলি নাই, এগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে। তো কাজেই এই এখন যে দ্বন্দ্বটা, আমি আগেও বলেছি, এখনো বলছি, বিএনপি এবং জামাতের মধ্যে, এটা হলো ইলেকশনের জেতার একটা প্লয়। এটা পাতানো খেলা হতে পারে। এটা মানুষের ইলেকশনে কোনো আকর্ষণ নাই, কারণ যেহেতু 60% 70% দলকে যারা সমর্থন করে সেই দল, সেই নৌকা মার্কায় নাই, কাজের লোকের ইন্টারেস্ট নাই। এটাকে ইন্টারেস্টিং করার জন্য তাদের ডেফিনেশনে এটা সার্বজনীন ইলেকশন করার জন্য যে মানুষ বেশি লোক এসে ভোট দিয়েছে। মানুষ বেশি লোক এসে ভোট না দিলেও রেজাল্ট কি হবে সেটা তো আমরা জানি। এবং এই সেনাবাহিনী নিরপেক্ষতার নাম করে তারা এগুলো বন্ধ করার কোনো চেষ্টা করবে না, তারা চোখ অন্যদিকে ফিরিয়ে নিবে। যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েও, যেখানে সেনাপ্রধান বলেছিল যে আমরা জানমালের দায়িত্ব আমরা নিলাম, একটা লোকের জানমালের দায়িত্ব সে নেয় নাই। সে চোখ অন্যদিকে, তার চোখ সেনাবাহিনীর সামনে মানুষকে মবক্রেসি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো কাজেই বাংলাদেশ হ্যাজ বিকাম এ ভিকটিম অফ ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি, এবং কোল্ড ওয়ারের যে রাইভালিটি যেটা ছিল টু সাম এক্সটেন্ট, সেটার জন্য আজকে বাংলাদেশে মানুষের এই দুঃখ দুর্দশা, এই ঘটনাগুলো ঘটছে। কারো জীবনে নিরাপত্তা নাই। শেখ হাসিনা যখন গত বছর 5 আগস্টে বাংলাদেশ ছেড়ে চলে যায়, তার সরকারের পতন হয়, তখন বাংলাদেশটা কি ছিল? বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা 16 বছরে বাংলাদেশকে করেছিল উন্নয়নের রোল মডেল। কি বলে, সেখানে আধুনিক রেল ছিল, যমুনা ব্রিজ ছিল, পদ্মা সেতু ছিল,
সেই দেশটাকে যেখানে মানুষ, বিশেষ করে মহিলারা সুখে শান্তিতে নিরাপত্তায় বাস করতে পারত, সেই দেশটাকে জামাত এবং বিএনপির সমর্থনে ইউনূস সরকার কি করেছে, দেশটাকে একটি ফেইল্ড স্টেট হিসাবে প্রতিষ্ঠা করেছে। দেশে আইন শৃঙ্খলা নাই, মবক্রেসি, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বানচাল করা হচ্ছে, মহিলাদের, মহিলারা তারা রাস্তা দিন রাতে তো দূরের কথা, ঘরের ভিতরে তারা সুরক্ষিত না, তাদের চাকরি সংস্কৃত হচ্ছে। কি বলে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ মহিলারা চাকরি করতো, কারো চাকরি নাই। আবার এই অবস্থা, আমি এখন থামছি, এই অবস্থায় আমার কথা হলো, এই অবৈধ সরকারের অবৈধ ইলেকশন সেনাবাহিনী সমর্থন করছে, তারা আর একটা ভুল করতেছে। আর শেষ কথা, জামাতে বিএনপির প্রতি, তাদের এবং বিএনপি যদি তারা আধুনিক গণতান্ত্রিক বিএনপি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয় এবং সেটা যদি করতে চায়, তাদের এখনই হবে যে কথাটা আপনার সাথে গতকালকে বলেছি, আবার বলছি, এখনই হবে তাদের এই নির্বাচন থেকে বেরিয়ে যাওয়া, এই নির্বাচনকে বয়কট করা। কারণ এটা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, এর কোনো ভ্যালিডিটি নাই, জনগণ এটা সমর্থন করে না। সত্যিকারেই যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে জামাত ক্ষমতায় যাবে, ইউনূসের ক্ষমতা পার্মানেন্ট হবে এবং বিএনপি ধ্বংস হবে। আই রিপিট, যদি বিএনপি এই নির্বাচনে যায়, তারা ধ্বংস হবে এবং সাথে সাথে বাংলাদেশটাকে ধ্বংস করবে। কাজে বিএনপির কাজে একটা কঠিন দায়িত্ব, যে তাদের লিডারশিপ, তারেকের প্রতি কঠিন দায়িত্ব। সে যদি সত্যি 17 বছর বিদেশে থেকে ওয়েস্টার্ন ভ্যালুজের কিছু শিখে থাকে, এইটার এবং অতীতে তাদের যে অপকর্ম বিএনপি এবং তার নিজের, সেগুলো সংশোধনের দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি। এই তারেক জিয়ার উচিত হবে এই নির্বাচন বর্জন করা, আওয়ামী লীগকে সমর্থন করা। ধন্যবাদ। সঙ্গে থাকুন। রুমার কাছে একটা প্রশ্ন করি, তারেক রহমানের বক্তব্য আছে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোরবেলা ভোট কেন্দ্রের সামনে লাইন হওয়ার মানে লাইনে দাঁড়ানো আহ্বান জানিয়ে তারেক বলেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসতে চলবে না। কি করা দরকার বা কি করা লাগবে? বলছেন ভোট কেন্দ্রের সামনে থাকতে হবে, কড়াই গন্ডায় বুঝে নিয়ে আসবে, কড়াই গন্ডায় কি বুঝে নিয়ে আসবে? ফলাফল বুঝে নিয়ে আসবে। কেন একথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা ভোট দেওয়ার সুযোগ পাই না, এটা কড়াই গন্ডায় ভোট হিসাব করে বুঝে না। আর জামাতের আমির বলছেন কড়াই গন্ডায় সব বুঝে নেব। কেন হাত কেটে দিবে, জানা কেটে দিবে? হ্যাঁ, মানে দেখেন দুজনই কিন্তু একদম সন্ত্রাসী, যুদ্ধাঙ্গী অবস্থায় একটা পরিণত হয়েছে। তবে যুদ্ধ এদের মধ্যে বাঁধলে আমি খুব বেশি অবাক হবো না, কারণ হচ্ছে কার ভাগে বেশি পড়বে এটা নিয়ে এখন কামড়াকামড়ি মারামারি চলছে। তো একটা কথা না বললেই নয়, মানে আমার আহ্বান থাকবে যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। কারণ তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণা চলছে, একটা কিন্তু খুব তারা একটা ফ্যামিলি কার্ড শুনছেন না? 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, শুনেছেন এরকম একটা খুব মানে উন্নয়নের ইয়ার কি, মানে কি কারণে তাদেরকে ভোট দিবেন? তারা 50 লাখ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেবে। যে কথাটা একেবারেই প্রচার হয়নি আওয়ামী লীগের সময়। আসলে আওয়ামী লীগের এত বেশি উন্নয়ন কাজ ছিল যে এগুলো একদম ধামাচাপা পড়ে গিয়েছিল। আমাকে বিপুল ভাই একটু সময় দিতে হবে, আমি বলবো। আওয়ামী লীগ টিসিবি ফ্যামিলি কার্ড দিয়েছিল 1 কোটি পরিবারকে। খাদ্য বান্ধব কর্মসূচি কার্ড ছিল 60 লাখের অধিক পরিবার, মাসে 15 টাকা করে কেজি দরে 30 কেজি চাল পেত প্রতি মাসে। 62 লক্ষ লোক পেয়েছেন বয়স্ক ভাতা, মাসে 700 করে টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পেয়েছেন 29 লক্ষ নারী, মাসে 700 টাকা। কৃষি কার্ড ছিল 2 কোটি। এই 2 কোটি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সার পেতেন, বীজ পেতেন ও ঋণের সুবিধা পেতেন। ভিডিজি কার্ড ছিল 10.40 লক্ষ নারী পেতেন, মাসে 30 কেজি চাল এবং প্রশিক্ষণ। জেলে কার্ড ছিল 15 লক্ষ জেলের, তারা ইলিশ যখন নিষিদ্ধ ছিল, ইলিশ আহরণ, তখন চাল পেতেন, সহায়তা পেতেন। প্রতিবন্ধী ভাতা ছিল 32 লক্ষ প্রতিবন্ধী পেয়েছেন, 850 টাকা থেকে 900 টাকা করে। মা ও শিশু সহায়তা কার্ড পেয়েছেন 19 লক্ষ মা, মাসে পেতেন 850 টাকা করে। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ছিলেন 2 লক্ষ ব্যক্তি পেয়েছেন।
তাঁতি কাঠ ছিল, ক্ষুদ্র প্রান্তিক তাঁতিদের জন্য সুতা ও রং কিনতে সহায়তা দিয়েছেন। রেশম চাষি কার্ড তারা যাদের মধ্যে ছিল তারাও এই সহায়তা পেয়েছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাতা পেয়েছেন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটা ভাতা ছিল। চা শ্রমিক সহায়তা কার্ড, চা বাগানের শ্রমিকদের জন্য রেশন ও নগদ অর্থ সহায়তা প্রায় 50,000 পরিবার এটি পেয়েছে। ট্রান্সজেন্ডার যারা এবং বেদে কার্ড, এই জনগোষ্ঠীর জীবনমান ও পেশা পরিবর্তনের জন্য ভাতা ও প্রশিক্ষণ পেয়েছেন তারা। এছাড়াও 100 দিনের কর্মসংস্থান কর্মসূচি ছিল, যে উত্তরাঞ্চলে আছে না, যেখানে 2-3 মাস কোনো কাজ নাই, মানুষ কাজ করতে পারে না, সেই অতি দরিদ্রদের জন্য প্রায় 20 লক্ষ দরিদ্রদের জন্য এটা হয়েছিল। তাদের বিশেষ সহায়তা দেওয়া হতো। মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছিল মাসের দরিদ্র মায়ের জন্য 800 টাকা করে। 15 লক্ষ মা এটা পেয়েছেন। ভিক্ষুক পুনর্বাসন কার্ড, ভিক্ষাবৃত্তি ত্যাগকারীদের স্থায়ী আয়ের ব্যবস্থা করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা দেওয়া হয়েছিল, যে ভিজিএফ, যেটা আসলে অস্থায়ীভাবে একটা কার্ড। এই হচ্ছে শুধুমাত্র আমি দিলাম যে মানে সামাজিক যে সহায়তা একদম নৃগোষ্ঠী। আর আমরা 50 লক্ষ ফ্যামিলি কার্ডের কথা শুনছি। আমরা তারেক রহমানের তো 2001 থেকে 2005 বেশি দিনের কথা না তো। নবী ভাই যেমন বলছিলেন কি পরিমাণ খুন খারাপি করেছে, প্রকাশ্য দিবালোকে 2004 সালের 21শে আগস্ট একটি রাজনৈতিক দলকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবার জন্য এই যে হত্যাকাণ্ড, পৃথিবীর ইতিহাসে, শুধু আমেরিকা ইংল্যান্ড না, পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক কোনো ঘটনা আপনারা কেউ কখনো দেখেননি, দেখাতে পারবেন না। এরপরে হাসানুল্লাহ মাস্টার, এই মমতাজউদ্দিন, এই যে যা আছে, এস এম কিবরিয়া, এদেরকে তো মেরেছেই মানে। এবং ইলেকশনে যখন জয়লাভ করলো 2001 সালে, তখন ভোলার লালমোহন, বরিশালের আগলঝোড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, রাজশাহীর পুঠিয়াতে কি হয়েছে আমরা জানি। সমস্ত সনাতনী ধর্মের মানুষদের নির্বিচারে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই হচ্ছে তাদের চরিত্র। এটা হচ্ছে বিএনপি। জামাতেটা আমরা জানি। তো আপনি এখানে মন্দের ভালো বলতে কেউ নাই, এখানে উভয় এতটাই মন্দ যে আপনি এখান থেকে মন্দের ভালো বলতে কাউকে আপনি পিক করতে পারবেন না। এবং যে নির্বাচনে আপনি দেখেন, আপনার গত একটা শোতে আমার সঙ্গে যার তর্ক হয়েছিল, জগলুল হায়দার নাম, রাইট, গণফোরামে, হ্যাঁ, উনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, কারণ আওয়ামী লীগের সময় নির্বাচন সুষ্ঠু হয়নি। আমি তখন কিন্তু উল্লেখ করেছি, আপনি যদি 79-এর নির্বাচন বলেন জিয়াউর রহমানের সময়, আপনি যদি বিএনপির 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বলেন, আপনি যদি মাগুরা নির্বাচনের কথা বলেন, আপনি যদি এরশাদ পিরিয়ডের নির্বাচন বলার কথা বলেন, 86 এবং 88, তাতে কিন্তু প্রত্যেকটা নির্বাচনই ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ ছিল, তো বলবো না, কারচুপি হয়েছিল ব্যাপকভাবে। তারা তাহলে এই নির্বাচনে অংশ নিচ্ছে কিভাবে? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না কারণ আওয়ামী লীগ একমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষ দল এবং বাংলাদেশটাকে ওন করে যে সেই দল, যেই দেশ নিজের স্বার্থের জন্য এতটুকুন ছাড় দেয়নি। আজকে ছাড় দিলে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, বহাল তবিতে থাকতেন, যদি দেশের প্রশ্নে এতটুকুন ছাড় দিতেন। এখনো যারা বুঝতে পারেননি তারা আসলে আর কবে বুঝবেন আমি জানি না। এই নির্বাচনে ভোট দানে বিরত থাকার মানেই হচ্ছে আপনি এইসব নৈরাজ্যকে, এইসব অন্যায়কে, এইসব প্রহসনের নির্বাচনকে আপনি না বলছেন, মানে আপনি সাপোর্ট দিচ্ছেন না। এই নির্বাচনে ভোট দেওয়া মানে হচ্ছে 5ই আগস্টের পর থেকে আপনি যত ধরনের লুটপাট, খুন খারাপি, হত্যাযজ্ঞ, অত্যাচার, অন্যায় হয়েছে তাকে আপনার সমর্থন দেয়া। কাজে মন্দের ভালো বলতে কেউ নেই। এই নির্বাচনে অংশ না নেওয়াটাই মানে হচ্ছে যে আপনি আপনার নিজের জায়গা থেকে, আপনার দায়বদ্ধতার সে জায়গা থেকে আপনি নিজেকে সলিড রাখছেন, নিজের কাছে তো আপনি অন্তত নিজেকে জবাব দিতে পারবেন। এবং এই নির্বাচনে অংশগ্রহণ যত কম হবে ততই এই মানে এই প্রহসনের নির্বাচনের যে ফলাফল তার হাত থেকে মানুষ মুক্তি পাবে। একেবারেই শেষ করতে চাই নবী ভাই, আপনাকে ছোট করে যদি একটু শেষ করেন, তাইলে এই যে বাকযুদ্ধ এখন চলছে, এটা কি আসলে রোমা বলছিলেন তিনি অবাক হবেন না যদি তাদের মধ্যে সংঘাত, সহিংসতা বা আরো কিছু ঘটে? আপনার কাছে কি মনে হয় এই বাকযুদ্ধই, এই যুদ্ধ মনোভাব আসলে একেবারেই এই চূড়ান্ত রূপ নিবে কিনা নির্বাচনের দিন গনিয়ে আসলে? এবং অনেকেই বলেন জামাত যেহেতু সরকারের সর্বোচ্চ পেট্রোনাইজ করছে সরকার তাকে, এবং জামাতি সরকার, এমনটা অনেকে বলেন। তো সেক্ষেত্রে এটাও একটা শক্তি কিনা জামাতের এই হুমকি দামকি দেয়ার, একটু বলবেন? আমি এগুলো বিশ্বাস করি না। তার কারণ হলো জামাত বিএনপি তারা একই আদর্শের, একই লোকের, তারা আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এটা তাদের অতীত বলে। তারা এগুলো করতেছে ইলেকশনে পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য। আমি আশ্চর্য হব না
কি বলে এই জামাত এত শক্ত শক্ত কথা বলতেছে বিএনপির বিরুদ্ধে, ইলেকশনের পর তারা এদের সাথেই কোয়ালিশন সরকার গঠন করে তারা তাদের সাহিত্য তাদের রাজত্ব কায়েম করবে। আপনি চিন্তা করেন, যে জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, যে জামাত নিষিদ্ধ সন্ত্রাসী দল, সেই জামাত ক্ষমতায় আসার সুযোগ তাদের সামনে এসেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। তারা এই সুযোগ যে কোনো ভাবে, যদি তারেক জিয়ার হাতে পায়ে ধরে হয়, যদি মনে করেন যে ইলেকশনে জামাত মেজরিটি পেল, বিএনপি পেল না, যদি বিএনপি বলে যে না আমাকে প্রধানমন্ত্রী করতে হবে, জামাত তাই করবে, তারা হয়তো ডেপুটি প্রাইম মিনিস্টার হবে। কারণ এই সুযোগ তাদের কখনো কল্পনাও করতে পারে না, ৭১-এও না, এই জুলাই আগস্টের আগেও না। জামাত কিভাবে ক্ষমতায় আসলো? ষড়যন্ত্রের মাধ্যমে। তারা তো তাদের কোনো একক শক্তির ফলে বা তার মাধ্যমে ক্ষমতায় আসে না, তাদের কাছে বিরাট সুযোগ সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। সেই সুযোগটা তারা ব্যবহার করে এই পর্যায়ে এসেছে, এবং তাদের একটা ক্রেডিট দিতেই হয়, তাদের দলটা হলো এটা কি বলে ক্যাডার ভিত্তিক দল, দলের ভিতরে ডিসিপ্লিন রয়েছে, এবং আরো কিছু এই যে ছোটখাটো গোড়া থেকে প্রমাণ হয় তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু আপোষ করতে পারে। এই জামাত একজন হিন্দু লোককে নমিনেশন দিয়েছে, যারা মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করে না, ইদানিং তারা বলতেছে তারা মহিলাদের সমাবেশ করবে। হ্যাঁ, কাজেই এগুলো হলো একটা পাতানো খেলা। ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কি বলে তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ৭১-এ পরাজিত হয়েছিল, সেটার প্রতিশোধ নেবে, বাংলাদেশকে একটা মিনি পাকিস্তান বানাবে, এবং এই কাজে সহযোগিতা করছে পাকিস্তান। পাকিস্তানের ইন্টারেস্ট হলো যে তারা ভারতের সাথে যখনই যুদ্ধ হয়, যুদ্ধে হেরে যায়, তো এখন যদি তারা দুইটা ফ্রন্টে, 65-এর যুদ্ধের সময় আমি ইনভলভ ছিলাম, সেই সময় তো পূর্ব পাকিস্তানের কোনো যুদ্ধই হয় নাই। ভারত পূর্ব পাকিস্তানকে বাংলাদেশের প্রতি সহানুভূতি অর্জনের জন্য বা সাহায্যের জন্য তারা আক্রমণ করে না। কিন্তু এইবার পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের মাটি ব্যবহার করে সরকারকে সাহায্য নিয়ে তারা ভারতের বিরুদ্ধে একটা ইস্টার্ন ফ্রন্ট করবে, এবং যার জন্য আজকে বাংলাদেশকে শাসন করতেছে। গতকালকে আপনার সাথে যেটা বলেছি সেটা রিপিট করছি, সেটা হলো যে বর্তমান ইউনিট সরকারকে চালাচ্ছে পাকিস্তানের আইএসআই এর প্রতিনিধি বাংলাদেশের ক্যান্টনমেন্ট, অফিস, আদালত সব জায়গায় তারা যা বলে সেইটাই হয়। এবং আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বাংলাদেশে ঘন ঘন ট্যুর করতেছে, তারা সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিচ্ছে, রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিচ্ছে ভারত বিরোধী কার্যক্রম চালানোর জন্য। ভারত এগুলোর প্রমাণও দিয়েছে ইউনিট সরকারের কাছে, কিন্তু সেগুলোকে তারা অবজ্ঞা করতেছে। তারপরে আরেকটা কথা যেটা লেটলি শুনতেছি, সেটা হলো আইএসআই বা পাকিস্তানি সন্ত্রাসীরা, আমরা তো জানি পাকিস্তান মানে সন্ত্রাস প্রোডাকশনের একটা কারখানা, ওই দেশ থেকে লোকে তাই বলে। তো তারা বাংলাদেশে ভারত বিরোধী সন্ত্রাসীদের ট্রেনিং দিয়ে হামলা চালাবে, যাতে কি বলে ভারত বাধ্য হয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাহলে তাদের ভারত বিরোধী কর্মকাণ্ড আরো জোরদার হবে। এখন এই সরকারের, এই ইউনিট সরকার, জামাত, বিএনপি, ইভেন ইনক্লুডিং শিবির, বিএনপি, এরা সবাই, অর্থাৎ আওয়ামী লীগ এবং 14 দল ছাড়া বাকি যে দলগুলো আছে, ইনক্লুডিং সোকল রাজনৈতিক প্রগ্রেসিভ দল, বামপন্থী দল, প্লাস হইল বুদ্ধিজীবী, সবাই মিলে ভারত বিরোধী পজিশন নিচ্ছে, ভাবছে যাতে এই পজিশন নিলে জনগণ তাদেরকে সমর্থন করবে, পাকিস্তান তাদেরকে সমর্থন করবে, টার্কি সমর্থন করবে, আফ্রিকা সমর্থন করবে, তারা ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু এই আশায় ঘুরে বালে বাংলাদেশের মানুষের পীর যখন দেয়ালে ঠেকে যায়, তারা সামনের দিকে আগায়, তারা স্পষ্ট কারা তাদের পক্ষে, কারা তাদের বিপক্ষে। কাজে জয় আমাদের হবেই, কিন্তু মাঝখানে আমাদের জনগণের দুঃখ দুর্দশা বাড়বে, অর্থনৈতিক ক্ষতি হবে, সেগুলো রিকভার করতে অনেক সময় লাগবে। এই ইলেকশন বর্জন করে
বিএনপির কি বলবে প্রমাণ করতে হবে তারা দেশপ্রেমিক, তারা বাংলাদেশ বিরোধী না, এবং জনগণ, সাধারণ জনগণ, রুমা যেটা বললো, তারা এই ভোট বয়কট করে বাড়িতে থেকে তারা প্রমাণ করবে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে। একেবারে